বলেছিলেন, বাংলাদেশ সরকার বলেছিল যে আগস্টের শেষে সময় দেওয়া যায় কিনা, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন চলে যাচ্ছেন আবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে। কাজেই সে সময়টায় তার আর সময় নেই আর বাকি বছরের কোনো সময়ে। কাজেই তারেক রহমানের সময় ফুরিয়ে আসছে। তাকে যদি ভারত যেতে হবে এই 21 থেকে 26 তারিখের মধ্যেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কবে ভারত সফরে যাবেন, আদৌ কি যাবেন? তিনি বোধহয় যাবেন না। তার দাওয়াতপত্রে তাকে প্রধানমন্ত্রী সম্বোধন করা হয়নি, তাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করা হয়নি। ভারত গেলেই কি তিনি দ্বিপাক্ষিক সফরের সুযোগ পাবেন? ভারত তাকে এখন কেন যেতে হবে যখন দিল্লিতে শেখ হাসিনা উপস্থিত? আর সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনার প্রত্যর্পণের কথা দেওয়া ছাড়া কিভাবে ভারত আশা করে যে তারেক রহমান দিল্লি পৌঁছে যাবেন? এসব প্রশ্নে যখন বাংলাদেশের সংবাদ মাধ্যম সয়লাব এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো, মানব জমিন রীতিমতো শিরোনাম করে ফেলেছে যে এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, যখন কিনা দিল্লি শুধু যে শেখ হাসিনাকে দিল্লিতে রেখেছে তাই নয়, দিল্লিতে বসে সারা পৃথিবীর সংবাদদাতাদের সঙ্গে সংবাদ সম্মেলনের অনুমোদন দিচ্ছে, তখন কিছুতেই তারেক রহমান ভারত সফরে যাবেন না। তখন তারেক রহমান এক রকমের ছুটে ভারত রওনা হয়েছেন। ছুটে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লিতে, এই শব্দটা ব্যবহার করতেই হচ্ছে, কারণ এখন তাকে ভারত সফরে যেতে হবে 21শে আগস্ট বা 24শে আগস্ট, মানে 21 থেকে 26শে আগস্টের মধ্যে দুদিনের সফরটা তাকে সেরে ফেলতে হবে। এই পরিস্থিতিতে বলতেই হয় তিনি ছুটে যাচ্ছেন, কারণ 16 তারিখ চলে যাচ্ছে, এখনো বাংলাদেশের সরকার বা ভারতের সরকার আনুষ্ঠানিকভাবে এই সফরের বিষয়ে কিচ্ছু জানায়নি। অথচ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আর ভারতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই 21 থেকে 26শে আগস্ট এই সময়টুকুর মধ্যে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী গিয়ে দিল্লি উপস্থিত হতে না পারেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ না করেন, তাহলে বাকি বছরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর কোনো সময়সূচিতে কোনো জায়গা ফাঁকা নাই, কোনো সময় নাই যখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। ছুটে যাওয়াটা স্পষ্ট হয়ে ওঠে তারেক রহমানের যখন কিনা 16 তারিখ পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি বটে, কিন্তু 21 থেকে 26-এর মধ্যে শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডিজেল চাইতে, গ্যাস সমস্যার সমাধানে জ্বালানি সহযোগিতা চাইতে, গার্মেন্টসের কাঁচামাল আসার পথ পরিষ্কার করতে, এমন আরো নানাবিধ মানে ট্রান্সশিপমেন্ট আবার চালু করতে, যাতে গার্মেন্টসের পণ্য স্থলবন্দর পার হয়ে ভারতে গিয়ে ভারত থেকে বিমানে করে ইউরোপ সহ বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারে, এরকম নানাবিধ বিষয় নিশ্চিত করতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরে যেতেই হচ্ছে। এবং এই যে এত অল্প সময়ের মধ্যে হঠাৎ করে এই ঘোষণাটা শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকার দেবে, তাতে নিশ্চিতভাবেই প্রশ্ন ওঠে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কি তাহলে ওই সময়টাতে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল না, নাকি ভারত যাওয়া, দিল্লি যাওয়া এতটাই গুরুত্বপূর্ণ যে তাকে সব কাজ পাশে সরিয়ে তাড়াতাড়ি দৌড়ে 21 থেকে 26শে আগস্টের মধ্যে এত অল্প সময়ের ব্যবধানে সিদ্ধান্ত নিয়ে দিল্লি পৌঁছে যেতে হচ্ছে? নাকি এই পুরোটাই একটা নাটক ছিল? আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে তিনি দিল্লি যাওয়ার সুযোগ পাবেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ পাবেন। দেখেন, সেপ্টেম্বরে ব্রিক্সের আমন্ত্রণটা যখন এলো প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ব্রিক্স সম্মেলনের আউটরিচ পর্বে অংশগ্রহণের, তখনও যে বাংলাদেশের তরফে জোর প্রচেষ্টা চালানো হচ্ছিল একটা দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকের, সেটা কিন্তু তখন সংবাদ মাধ্যমে খবর হয়েছিল। ভারতে একটা দ্বিপাক্ষিক বৈঠকের সূচি সহ ভারত সফরে যাওয়ার প্রত্যাশাটা তারেক রহমান ক্ষমতা নেওয়ার পর থেকেই ছিল এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছেন সেই বিশ্ব নেতা বা সেই সরকার প্রধান যিনি কিনা প্রথম তারেক রহমানকে কিন্তু একটা ভীষণ আন্তরিকতাপূর্ণ চিঠি পাঠিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে দিয়ে তারেক রহমান শপথ গ্রহণের দিনেই, যেখানে স্ত্রী জুবায়দা রহমান, কন্যা জাইমা রহমানকে নিয়ে তারেক রহমান যাতে শিগগিরই ভারত
ভারত সফরে যান সেই স্বাগত জানানো বার্তা ছিল, সেই আমন্ত্রণপত্র ছিল। কিন্তু এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে সফরে গিয়ে তারেক রহমানের দ্বিপাক্ষিক সফরটাকে ফাইনাল করবেন, চূড়ান্ত করবেন ঠিক করা ছিল, সেই সফরের আগেই তারেক রহমান সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়ে যে প্রজ্ঞাপন জারি করে রেখেছিল ইউনূস সরকার, সেটাকে আইনে পরিণত করে এবং নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ পুরো ভারত সরকারের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা বেঁকে বসেন যে যেই তারেক রহমান যেই প্রতিশ্রুতি দিয়ে ভারতের পূর্ণাঙ্গ সমর্থনে ডিসেম্বরে দেশে ফিরতে পেরেছেন এবং ফেব্রুয়ারির নির্বাচনের পর ক্ষমতায় বসতে পেরেছেন, এবং ভারত যাকে দেশে আনতে, ক্ষমতায় বসাতে শুধু নিজেরা পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছে তাই নয়, বাংলাদেশের ভেতরে সেনাবাহিনী সহ শক্তিশালী পক্ষগুলোকে এক রকমের রাজি করিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এর পক্ষে নিয়ে এসেছে। তারপর তারেক রহমানের যেটা সবচেয়ে বড় প্রতিশ্রুতি দেওয়া ছিল ভারতকে, যে তিনি ক্ষমতায় এলে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেবেন, বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করবেন, করে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ আনবেন, যার ফলে যে ভারত বিদ্বেষের রাজনীতি শুরু হয়েছে, বাংলাদেশের রাজনীতির নেতৃত্বে যে মূল বয়ান চলে এসেছে সেভেন সিস্টার্স ছিনিয়ে আনা এবং কথায় কথায় ভারতের বিরুদ্ধে যুদ্ধ এবং ভারত বিরোধী স্লোগান, সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতিকে সরিয়ে আনবেন। সেই জায়গায় না গিয়ে তারেক রহমান যখন নিষেধাজ্ঞাকে আইনে পরিণত করলেন সরকার গঠনের পরপরই, তখন ভারত সরকার বেঁকে বসলো এবং খলিলুর রহমান কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য কোনো দ্বিপাক্ষিক সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্র নিয়ে আসতে পারলেন না। তারেক রহমান তারপর ভেবেছিলেন যে চীন সফরে গেলে ভারত এমন বেকায়দায় পড়ে যাবে যে তারপর নিশ্চয়ই উতলা হয়ে উঠবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর জন্য। কিন্তু ভারত এরপর একটা আমন্ত্রণ পাঠায় বটে, কিন্তু সেটা বিমস্টেক সভাপতি তারেক রহমানকে পাঠায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নয়। যখন তারেক রহমান দীনেশ ত্রিবেদীকে সাক্ষাৎ দেন এবং সেই একই দিনে ভারতের গোয়েন্দা প্রধান চিফ পারাগ জৈন আরো 3 কর্মকর্তাকে নিয়ে ঢাকায় চলে আসেন, এসে প্রধানমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন, এরপর সব পাল্টে যেতে থাকে। দীনেশ ত্রিবেদী সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে বলেন, প্রধানমন্ত্রী মোদী আর প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে বসলে সমাধান হবে না, এমন কিছুই থাকতে পারে না। চিফ ঘুরে যাওয়ার পরদিনই দেখা যায় যে একদিকে দীনেশ ত্রিবেদী দিল্লি গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করছেন, আর বাংলাদেশে তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রী তারেক রহমানের খাস লোক সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন তারেক রহমান শিগগিরই ভারত সফরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এলে তাকে পূর্ণ নিরাপত্তায় নিয়ে আসা হবে, পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং তিনি ন্যায় বিচার পাবেন। আর ওইদিকে সরকারকে দেখা যায় যেই দাবিটাও ভারত সরকারের তরফে দীর্ঘ সময় ধরে তারেক রহমানের কাছে ছিল, নির্বাচনের আগের থেকেই ছিল, তার কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া ছিল বাংলাদেশে জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা, কারণ বাংলাদেশ জুড়ে ভারতের গোয়েন্দা সংস্থার তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থার মদতে জঙ্গিবাদের এক ব্যাপক বিকাশ ঘটেছে। বাংলাদেশের সরকার ওদিকে সারা দেশে নানা রকম জঙ্গি বিরোধী অভিযানও পরিচালনা শুরু করে, আর জাতিসংঘ বলে বসে বাংলাদেশে আল কায়দা ঘাঁটি গাড়া শুরু করেছে। এই সব মিলিয়ে তারেক রহমানের দিল্লি ছুটে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তবে শেষ পর্যন্ত তিনি একটা তারিখ পান বটে দীনেশ ত্রিবেদীর মধ্যস্থতায়। তিনি দিল্লি গিয়ে যখন নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তারিখটা বের করে দেন, 21 থেকে 26 আগস্টের মধ্যেই গেলে যেতে হবে তারেক রহমানকে। তারেক রহমান বলেছিলেন, বাংলাদেশ সরকার বলেছিল যে আগস্টের শেষে সময় দেওয়া যায় কিনা, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন চলে যাচ্ছেন আবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে, কাজেই সে সময়টায় তার আর সময় নেই আর বাকি বছরের কোনো সময়ে। কাজেই
তারেক রহমানের সময় ফুরিয়ে আসছে, তাকে যদি ভারত যেতে হবে এই 21 থেকে 26 তারিখের মধ্যেই। আর তাই যখন বাংলাদেশের পত্রিকা লিখছে যে প্রত্যর্পণ ইস্যুতে একটা সিদ্ধান্ত না হলে তারেক রহমান ভারত যাবেন না, বাংলাদেশের পত্রিকা যখন লিখছে যে 11 বছর ধরে যে তিস্তার সমস্যার সমাধান হয়নি, সেই সমস্যার সমাধান না হলে তারেক রহমানের কি ভারত সফর যাওয়া উচিত হবে না হবে না, কিংবা বাংলাদেশের পত্রপত্রিকা যখন এমন গল্প তৈরি করার চেষ্টা করছে যে ভারত নাকি অভাবনীয় এক উপহার দেবে তারেক রহমান যদি ভারত যান, সেটা নিশ্চিত হলে এই প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমানকে নিয়ে যেতে চাইছে, কিংবা তারা যেমন বলছিল যে আবার বিশেষ দূত পাঠিয়ে একটা আমন্ত্রণ পত্র পাঠাবে, নতুন করে আমন্ত্রণ পাঠাবে, আসলে এর কিছুই ঘটছে না। গতকালকেও 15ই আগস্টের দিনেও শেখ হাসিনা, ওবায়দুল কাদের, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামাল, ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক সহ আওয়ামী লীগের সকল শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে 15ই আগস্টের অনুষ্ঠান পরিচালনা করেছেন, সভাপতিত্ব করেছেন, সেটা আবার ফেসবুকে লাইভও হয়েছে নিয়মিতভাবেই যেমনটা হয়। আর ওইদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেই যাচ্ছেন তারা খতিয়ে দেখছেন শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু। বরং ভারতের সংবাদ মাধ্যমের খবর হচ্ছে এই যে তারেক রহমান ভারতে গেলে ভারত সরকার শেখ হাসিনা যে ডিসেম্বরে ফেরার ঘোষণা দিয়ে রেখেছেন, কিভাবে শেখ হাসিনা পূর্ণ নিরাপত্তায় ফিরতে পারেন, যেই কথাটা, যে শর্তটা এর আগে চিফ পারাগ জৈন এসে বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের জানিয়ে গেছেন, সেই আলাপটাই বিস্তারিতভাবে এবার করবেন। এবং তারেক রহমান যাতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বাংলাদেশে জঙ্গিবাদের বিকাশ রোধ করা, বাংলাদেশে ভারত বিদ্বেষী রাজনীতির অবসান ঘটিয়ে একটা স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেসব প্রতিশ্রুতি দিয়ে দেশে ফিরতে পেরেছিলেন, নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, সেসব প্রতিশ্রুতি রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেন ভারতের প্রধানমন্ত্রী, ভারতের সরকার এ দফায় তাকে সেটাই মনে করিয়ে দেবেন। এবং ভারত সফর শেষে ফিরে একটা একটা করে প্রতিশ্রুতি রক্ষা শুরু করতে হবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তার বিনিময়ে তিনি এই ভয়াবহ জ্বালানি সংকটের সময়ে বাংলাদেশে যখন একটার পর একটা শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কৃষকের সার নাই, ডিজেল নাই, এরকম একটা সময়ে তিনি ভারত থেকে নিরবচ্ছিন্নভাবে ডিজেল পাবেন, নেপাল থেকে ভারতের ভূমি ব্যবহার করে বিদ্যুৎ আনবেন, এবং বাংলাদেশের গার্মেন্টসে কাঁচামাল আসার পথ প্রশস্ত হবে, বাংলাদেশের গার্মেন্টসের তৈরি পণ্য